আজকের ক্লাসে আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা শুরু করব বলছি তার কারণ মৌলিক অধিকারের চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড়, এটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করে আলোচনা করব। আজকে প্রাথমিকভাবে মৌলিক অধিকার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা লাভ করব। আমাদের সংবিধানের পার্ট 3 এবং 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই মৌলিক অধিকারের আইডিয়াটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ইন্সপায়ার্ড। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত কোনো আলোচনা ছিল না, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনের মধ্য দিয়ে মৌলিক অধিকারগুলোকে তাদের সংবিধানভুক্ত করা হয়, যেটাকে বলা হয় বিল অফ রাইটস। কিন্তু ভারতবর্ষের মূল সংবিধানে মৌলিক অধিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করছি, তার আগে আমাদেরকে জানতে হবে অধিকার কি। অধিকার হলো এমন একটা বিষয় যেটা দাবি আমরা করতে পারি। ধরা যাক ভোটাধিকার। ভোটাধিকার আমাদের দেশে বলা হয়েছে 18 বছর বয়স হলে প্রত্যেকের ভোটাধিকার আছে। এখন যদি কেউ কোনো বিশেষ কারণে ডিসকোয়ালিফাইড না হয়, তাহলে কিন্তু তাকে এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই যে অধিকার নিয়ে আলোচনা করছি, এই অধিকারের বিষয়টা কিন্তু প্রথম থেকে এতটা সহজ বা এতটা অধিকার আমাদের ছিল না। যখন রাজার শাসন ছিল তখন রাজার কথাটাই ছিল আইন, অর্থাৎ রাজা যা বলবে তাই হবে, এবং জনগণের আলাদা করে কোনো অধিকার ছিল না। এই যে রাজার কথাটাই আইন, সেটাকে বলা হতো রেক্স লেক্স। লাতিন শব্দ রেক্সের অর্থ হচ্ছে রুলার বা কিং, আর লেক্স শব্দের অর্থ হচ্ছে আইন। তো যখন রাজার শাসন ছিল তাকে বলা হতো রেক্স লেক্স। এবং ব্রিটেনের জনগণ তাদের রাজা কিং জনের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেন। তার অত্যাচার যখন খুব বেড়ে যায় তখন তারা একটা বিদ্রোহ ঘোষণা করে, এবং এই বিদ্রোহের ফলে রাজা এবং প্রজাদের মধ্যে 1215 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। এবং এই ম্যাগনা কার্টা অনুসারে রেক্স লেক্সের পরিবর্তে আসে লেক্স রেক্স, অর্থাৎ আইনের শাসন আসে, এবং যে আইনের শাসনের মধ্য দিয়ে রুল অফ ল প্রতিষ্ঠিত হয়, রাজার ক্ষমতাটাকে কিছুটা লিমিটেশন চড়ানো হয়, এবং জনগণকে কিছু কিছু করে স্বাধীনতা দেওয়া হয়। তো আমাদের সংবিধানের পার্ট 3 কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। এবার আমরা দেখে নেব যে মৌলিক অধিকারকে মৌলিক কেন বলা হয়। মৌলিক অধিকারকে মৌলিক বলা হয় তার কারণ এই অধিকারগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত এবং রক্ষিত, যে সংবিধান হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। এছাড়া এই অধিকারগুলো একটা ব্যক্তির সামগ্রিক বিকাশের জন্য সহায়তা করে। সামগ্রিক বিকাশ বলতে আমরা কি বুঝছি না, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, মোরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে এই অধিকারগুলো সাহায্য করে। এছাড়া মৌলিক অধিকার আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে, সরকারের যে কোনো রকম অথরিটেরিয়ান বা ডেসপোটিক রুল থেকে আমাদেরকে রক্ষা করে, রাষ্ট্র যাতে আমাদের ফ্রিডম আর লিবার্টিজে হস্তক্ষেপ না করে সেটা দেখে। এছাড়া আইন বিভাগ যদি কোনো রকম আরবিটারি আইন পাশ করে সেখান থেকে রক্ষা করে। সর্বোপরি ব্যক্তির শাসনের পরিবর্তে আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আমাদের মূল সংবিধান আমাদেরকে কতগুলো মৌলিক অধিকার দেয় দেখে নিই। আমাদের সংবিধান আমাদেরকে মোট 7টা মৌলিক অধিকার দিয়েছিল। প্রথম হচ্ছে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নম্বর ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার 29 এবং 30 নম্বর ধারা। আমাদের 6 নম্বর যে অধিকারটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 31 নম্বর ধারায় প্রপার্টি রাইট। যদিও বর্তমানে এই অধিকারটার মৌলিক অধিকার নেই, এটাকে লিগ্যাল রাইটসে পরিণত করা হয়েছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, এবং এটা বর্তমানে 300A আর্টিকেলে আছে। এছাড়া আমাদের আর একটা অধিকার আছে, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল 32। অর্থাৎ বর্তমানে আমরা বলতে পারি মোট 6টা মৌলিক অধিকার আছে। এরপর আমরা দেখে নেব ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মৌলিক অধিকারগুলো কিছু আছে যেগুলো শুধুমাত্র নাগরিকরা ভোগ করতে পারে, এবং কিছু মৌলিক অধিকার আছে যেগুলো নাগরিক, ফরেনার এবং লিগ্যাল পার্সন সকলেই ভোগ করতে পারে। দ্বিতীয়ত, আমাদের এই মৌলিক অধিকারগুলো সংবিধান কর্তৃক স্বীকৃত বা রক্ষিত হলেও এগুলো কিন্তু অবাধ বা সীমাহীন নয়, এগুলোর প্রতি প্রয়োজনীয় বাধা নিষেধ আরোপ করা যায়। এবং প্রয়োজনীয় বাধা নিষেধ এই কারণেই আরোপ করা হয় যাতে একজন ব্যক্তি তার স্বাধীনতা ভোগের সাথে সাথে সামাজিক নিয়ন্ত্রণটাও বজায় থাকে, অর্থাৎ সমাজ এবং ব্যক্তির অধিকার এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করা হয়েছে।
থার্ড আমরা কি বলতে পারি, আমাদের এই মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের যে কোনো রকম স্বেচ্ছাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। 4 নম্বর আমরা কি বলতে পারি, আমাদের এই মৌলিক অধিকারগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার আর একটা হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। নেগেটিভ ক্যারেক্টারের কথা কোনগুলো মৌলিক অধিকার আমরা বলতে পারি, না যে সমস্ত মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের ওপর বাধা নিষেধ আরোপ করে, যেমন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করতে হবে, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। আর পজিটিভ ক্যারেক্টার কাকে বলবো, যেমন আমাকে বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে, মতামত প্রকাশের অধিকার দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। এছাড়া আমাদের মৌলিক অধিকারের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের যখন ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, তখন কিন্তু 20 এবং 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলো ছাড়া বাকি সমস্ত মৌলিক অধিকারগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম মৌলিক অধিকারের একদম প্রাথমিক পার্টটা, যেখানে আমরা আলোচনা করলাম মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকারের ধারণাটা কোথা থেকে আসছে এবং মৌলিক অধিকারের কি কি বৈশিষ্ট্য আছে। পরের ক্লাসে আমরা আমাদের ভারতবর্ষের সংবিধানে আলোচিত প্রত্যেকটা মৌলিক অধিকারকে আলাদা আলাদা করে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।